হ্যালো এভরিওয়ান, আমরা এখন পড়ব মুদ্রার পরিমাণ তত্ত্ব, যেটা হচ্ছে কোয়ান্টিটি থিওরি অফ মানি। চলো তাহলে শুরু করা যাক। এই যে দেখো, ইয়েল বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ও পরবর্তীতে অধ্যাপক ফিশার, যেটা ইরভিন ফিশার 1911 সালে দ্য পারচেজিং পাওয়ার অফ মানি, তার যে গ্রন্থ, তা অর্থের পরিমাণ ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে যে বক্তব্য স্থাপন করেন তাই হচ্ছে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব নামে পরিচিত। 1886 সালে এই সিমন নিউকম তার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি এইখানে এই ইকোনমিতে অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে যে মতামত রাখেন তাকেই পরিমার্জিত করেন হচ্ছে ফিশার। এই জন্য তাকে ফিশারের তত্ত্ব বা নিউকম ফিশার অ্যাপ্রোচও বলা হয়ে থাকে। এই তত্ত্বকে আমেরিকান ভার্সন অফ কোয়ান্টিটি থিওরি অফ মানি বলা হয়। আবার অনেকে এই তত্ত্বকে ক্রুড কোয়ান্টিটি থিওরি বা ওল্ড ফ্যাশন কোয়ান্টিটি থিওরি অফ মানি বলে। ওল্ড ফ্যাশন মানে হচ্ছে অনেক পুরান আমলের আর কি, এই জন্য হয়তো বলে যে ওল্ড ফ্যাশন কোয়ান্টিটি থিওরি অফ মানি। এখন আমরা যদি মূল বক্তব্যে আসি, ফিশারের মতে কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন, গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে, দেখো, কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন, গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। তখন দ্রব্যের দামের সাথে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত হবে। সে অবস্থায় অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হবে। আমি যখন সামনে একটু এক্সপ্লেন করব, দেখবা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বা হচ্ছে একটু ইকুয়েশন দিয়ে, তখন তোমরা খুব সহজেই কিন্তু বুঝে যাবে। হয়তো কথাগুলো একটু কঠিন মনে হচ্ছে। অন্যভাবে বলা যায়, অর্থের যোগানের পরিবর্তন দাম স্তরের উপর সরাসরি আনুপাতিক প্রভাব বিস্তার করে। মানি সাপ্লাই চেঞ্জেস উড হ্যাভ আ ডাইরেক্ট প্রপোর্শনাল এফেক্ট অন দ্য প্রাইস লেভেল। এখন অনুমিত শর্ত দেখো, ফিশারের তত্ত্বটি নিম্নোক্ত অনুমিত শর্তের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রথমত দেখো, সমাজে দ্রব্য সামগ্রীর মোট চাহিদা ও মোট যোগানের মধ্যেই সর্বদাই ভারসাম্য থাকে, পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান। তারপর অর্থকে শুধু বিনিময় মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়, অর্থের প্রচলন গতি স্বল্পকালীন সময় স্থির থাকে। তারপরে হচ্ছে মোট লেনদেনের পরিমাণ স্বল্পকালীন সময় স্থির থাকে। দ্রব্যের দাম স্তর নিষ্ক্রিয় উপাদান হিসেবে বিবেচিত। ঠিক আছে, এখন আমরা সমীকরণের মাধ্যমে খুব সহজেই ব্যাপারগুলো বুঝে যাব। অধ্যাপক ফিশার তার প্রদত্ত মূল বক্তব্যকে নিচের সমীকরণের সাহায্যে উপস্থাপন করে। সেটা হচ্ছে কি, এমভি ইকুয়াল টু পিটি। এখন এমভি ইকুয়াল টু পিটি, সেখানে কি দেখো, এম হচ্ছে মোট বিহিত অর্থের পরিমাণ, মানে মানি সাপ্লাই, মানি যেটা সাপ্লাই হয় এইটাকে, অর্থ যেটা সাপ্লাই হচ্ছে সেটাকে বোঝাচ্ছে। আর ভি হচ্ছে অর্থের গড় প্রচলন গতি বা হচ্ছে ভেলোসিটি অফ মানি। আবার হচ্ছে পি হচ্ছে টোটাল প্রাইস লেভেল বা দাম স্তরকে বোঝানো হচ্ছে। আর টি হচ্ছে কতটুকু ট্রানজ্যাকশন হচ্ছে বা লেনদেনের পরিমাণ। এবং দেখো, এই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ভি ও টি স্থির থাকলে, মানে এই যে এই ভি আর এই যে টি যদি স্থির থাকে, তাহলে এম এর সাথে পি এর সম্পর্ক হয় কত? সমানুপাতিক। মানে এম আর পি হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, মানে এরা হচ্ছে একটা সমান সমান সম্পর্ক বিস্তার করে। অর্থাৎ অর্থের যোগান বাড়লে দ্রব্যের দাম স্তরও বাড়ে, একই হারে বাড়ে, এই জন্য সমানুপাতিক বলা হয়েছে। ফিশারের মতে অন্যান্য দ্রব্য সামগ্রীর মতো অর্থের মূল্য ও চাহিদা ও যোগান দ্বারা, তার মানে কি, দ্রব্য সামগ্রীর মতো অন্যান্য যে দ্রব্য সামগ্রীর মতো অর্থেরও মূল্য এর চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়। এখন দেখো, অর্থের চাহিদা মানে ডিমান্ড অফ মানি ইকুয়াল টু হচ্ছে পিটি। ঠিক আছে, প্রাইস আর হচ্ছে ট্রানজ্যাকশন। কি কেন বলা হয়েছে এটা? দেখো, কোনো নির্দিষ্ট সময়, মানে একটা কোনো নির্দিষ্ট সময় কি পরিমাণ অর্থের চাহিদা হবে, মানে কতটুকু ডিমান্ড অফ মানি হবে, তা লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ মানে পি ও দ্রব্যের ও দামের ওপর নির্ভর করে। মানে হচ্ছে লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ মানে কতটুকু হচ্ছে ট্রানজ্যাকশন হবে, এটা হবে কতটুকু ট্রানজ্যাকশন হবে, এবং এই যে পি এর উপর নির্ভর করে কতটুকু লেনদেন হবে, এই ট্রানজ্যাকশনটা কতটুকু হবে, মানে হচ্ছে টি, এটা কিন্তু টি, এবং তার দামের উপর নির্ভর করে। সুতরাং লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ টি ও দাম পি দিয়ে গুণ করলে এক নির্দিষ্ট সময় অর্থের এই যে ডিমান্ড অফ মানি বা অর্থের চাহিদা পাওয়া যায়। আবার সাপ্লাই অফ মানি কি, সেটা হচ্ছে এমভি, অর্থের যোগান। সেটা কি, অর্থের যোগান বলতে নির্দিষ্ট সময়, মানে একটা নির্দিষ্ট সময় থাকবে দেশে প্রচলিত মোট অর্থের পরিমাণকে
বোঝানো হয়। তার মানে হচ্ছে দেশের যে প্রচলিত যে অর্থ, ওই অর্থের যে গতিটা, ওই সময়ের যে অর্থটা, ওই পরিমাণটাকে বোঝানো হয়েছে। আধুনিক সমাজে মোট অর্থের পরিমাণ সরকারি মুদ্রার পরিমাণ এবং যে পরিমাণ ঋণপত্র ব্যবহৃত হয় তার সমষ্টিকে বোঝানো হয়েছে। আবার একটি টাকা দেখো, একটি টাকা নির্দিষ্ট সময়ে যতবার হাত বদলায়, মানে আমার থেকে আরেকজনের হাতে গেল, আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে গেল, এটি তত টাকার কাজ করে, এটি অর্থের প্রচলন। মানে দেখো, আমার কাছে 10 টাকা আছে, আমি তো তোমাকে 10 টাকা দিলাম, তুমি আবার আরেকজনকে 10 টাকা দিলা, কিন্তু ততবারই কিন্তু ওই একটা টাকার ততবারই কাজ হচ্ছে, তাই না? এটাই কিন্তু অর্থের প্রচলন বা অর্থের সেটা প্রচলন গতি বোঝাচ্ছে। মোট অর্থের পরিমাণকে এম এর প্রচলন গতি বি দ্বারা গুণ করলে মোট অর্থের যোগান এমবি পাওয়া যায়। এখন বিনিময় সমীকরণের প্রসারণ যদি দেখি আমরা, আধুনিক অর্থনীতিতে অর্থের যোগান বলতে কেবলমাত্র কাগজি ও ধাতব মুদ্রার পরিমাণকে কিন্তু বোঝায় না। এখন ব্যাংকের কিন্তু অনেক চলতি ও সৃষ্ট আমানত বা ঋণও কিন্তু অর্থ যোগানের অন্তর্ভুক্ত হয়ে থাকে। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাংক ড্রাফটের কথা বলা হয়ে থাকে, আবার অনেক কিছু চলতি বা সৃষ্টি কিছু আমানত সৃষ্টি হয়, ঋণ অর্থ যোগানেরও কিন্তু অন্তর্ভুক্ত হয়ে থাকে। পরবর্তীকালে ফিশারি সমীকরণটি একটা সমাধান সংশোধন করে, সেটা হচ্ছে কীভাবে, পিটি ইকুয়াল টু এম ভি প্লাস এম বার ভি বার, ঠিক আছে? এই যে এটাকে বার বলা হয়, এম বার ভি বার, ওকে? এখন এটাকে একটু এপাশ ওপাশ করে লেখা হয়েছে। এই ক্ষেত্রে দেখো, এম বার কি ব্যাংকে যে একটা অর্থের পরিমাণ থাকে সেটা, ভি বার কি ব্যাংকের যে অর্থের একটা প্রচলন গতি, মানে যেটা হচ্ছে অর্থের যেটা প্রচলন হচ্ছে, ট্রানজ্যাকশন হচ্ছে বা হচ্ছে অর্থের। এখানে আমরা একটা জিনিস দেখেছি, আমরা আবার দেখাচ্ছি, তোমরা এই যে দেখো, এই যে বলা আছে যে যতবার যে হাত বদলায় তত টাকার হয়, এটি অর্থের প্রচলন গতি। তার মানে হচ্ছে ব্যাংকে কিন্তু অর্থের টাকার হাত বদল হচ্ছে। তো এই যে ভি বারটা কিন্তু এইটাই বলছে ব্যাংকের অর্থের প্রচলন গতি। তার মতে এই ক্ষেত্রে অন্যান্য উপাদান স্থির থাকলে অন্যান্য কিছু উপাদান যেগুলো আছে ওগুলো স্থির রাখা, অর্থের পরিমাণ এমও এম বার যে হারে পরিবর্তিত হয়, দাম স্তরও কিন্তু একই হারে পরিবর্তিত হয়। তার মানে এম বার ভি বার যে হারে হয় সেটা দাম স্তরও কিন্তু একই হারে পরিবর্তিত হয়। একটা এক্সাম্পল যদি আমরা দেখি, উদাহরণ যদি দেখি, দেখো সেটা কি। এখন এই উদাহরণ যদি দেখা যাচ্ছে, এই যে দেখো, ভি বার আর টি বার স্থির থাকলে এম ও এম বার বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলেও, দেখো এই যে দেখো, এই যে ভি বার কিন্তু আর টি বার স্থির, ঠিক আছে? মনে করো এই তিনটা জিনিস স্থির আছে, ওকে? এখন এগুলা কিন্তু, এবং কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে কোনটা, এম আর এম বার বৃদ্ধি পেয়ে যদি দ্বিগুণ হয়, দেখো প্রথমে ছিল 100, তারপরে দ্বিগুণ হয়ে কি হলো, 200 হয়ে গেল। এখানে কিন্তু এই যে এটা কিন্তু স্থির, এটা স্থির। দ্বিগুণ হলেও দাম স্তর কিন্তু বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়, দেখেছো? এই সেই ক্ষেত্রে কিন্তু এই যে এটাও কিন্তু দাম স্তর বৃদ্ধি পেয়ে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, 100 থেকে 200 হয়ে গেছে। কিন্তু অর্থমূল্য, এই যে ভিএম, অর্থমূল্য, যে অর্থের যে একটা ভ্যালু থাকে বা ভেলোসিটি অফ মানি থাকে, অর্থের যে মূল্যটা ভ্যালু থাকে, ওটা কি হয়, হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যায়, দেখেছো? ওটা কিন্তু হ্রাস পেয়ে কি ছিল, 0.01 ছিল, পরে হয়ে গেছে আরো অর্ধেক হয়ে 0.005 চলে গিয়েছে। এখন এম আর এম ড্যাশ হ্রাস পেয়ে অর্ধেক হলে দাম স্তর হ্রাস পেয়ে অর্ধেক হয়। আবার দেখো, এই যে 100 থেকে কিন্তু যদি সেই অর্ধেক হয়ে যায়, এই যে 50 নেমে আসে যখন, তখন কিন্তু কি হয়, দাম স্তরও কিন্তু কি হয়, হ্রাস পায়, ঠিক আছে? হ্রাস পায় কি হয়ে যায়, এই দেখো, দাম স্তর হ্রাস পেয়ে কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। কিন্তু অর্থমূল্য সেই ক্ষেত্রে যেহেতু বিপরীত একটা সম্পর্ক, অর্থমূল্য কিন্তু তখন আবার দ্বিগুণ হয়ে যায় বৃদ্ধি পেয়ে, ওকে? এখন একটা গ্রাফ দেখো, এখানে গ্রাফে যদি বলি, এই যে চিত্রে, এই যে ভূমি অক্ষে, মানে এই যে ভূমি অক্ষে কি বোঝাচ্ছে, অর্থের পরিমাণ, এবং লম্ব অক্ষে, এই চিত্রের ক্ষেত্রে, এবং লম্ব অর্থে কি বোঝাচ্ছে, লম্ব অক্ষে দাম স্তর, ঠিক আছে? দাম স্তর পি বোঝানো হয়েছে। এবং বি চিত্রের ক্ষেত্রে কি হচ্ছে, অর্থমূল্য ভিএম পরিমাণ বোঝানো হয়েছে। দুই জায়গায় কিন্তু, দুটি গ্রাফেই কিন্তু দেখো অর্থের পরিমাণ কি বোঝাচ্ছে, ভূমি অক্ষে, আর লম্ব অক্ষে এ চিত্রে হচ্ছে দাম স্তর বোঝানো হয়েছে, আর বি চিত্রে হচ্ছে অর্থ মূল্য বোঝানো হয়েছে, ওকে? এখানে একটা 0 হবে। এরপরে দেখো, এই চিত্রে লক্ষণীয় যে অর্থের যোগান ও এম কি হয়েছে, দেখো ও এম, ওখানে কিন্তু কি হচ্ছে, ও এম ও, ঠিক আছে? অর্থের যদি দেখো, অর্থের যোগান ও এম ও, তাহলে অর্থের যোগান এখান থেকে শুরু করে এই যে ও এম ও থেকে যখন বৃদ্ধি পেয়ে এই যে ও এম 1-এ যায়, এখানে আসে, দাম স্তরে কিন্তু বৃদ্ধি পেয়ে দেখো
এখন ও এম ও দাম স্তর বৃদ্ধি পেয়ে কি হয় ওপিও থেকে, মানে এখানে ওপিও থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে, এটা এখানে চলে এসেছে ওপি ওয়ানে চলে এসেছে, দেখেছো। আবার অর্থের যোগান হ্রাস পেয়ে OM2 হলে দাম স্তর হ্রাস পেয়ে OP2 হয়। আবার অর্থের যোগান যখন এই যে দেখো এই যে দেখো কি হলো OM2 হ্রাস পেলো, কমে গেল, ঠিক আছে, হ্রাস পেলো, কি হচ্ছে OM2 হলে দাম স্তরও কিন্তু হ্রাস পেয়ে এই যে OP2, এই ক্ষেত্রে এইটুকু কিন্তু হবে, হ্যাঁ, এই যে এখানে যখন OM2 হবে হ্রাস পেয়ে কিন্তু ওই যে OP2তে হয়ে গিয়েছে, ঠিক আছে। এই পরিমাণটা দেখো, এই যে এতটুকু, এই যে এতটুকু, ওকে, হ্রাস পেয়ে কিন্তু OP2 হয়। আবার বি চিত্রের ক্ষেত্রে দেখো অর্থের যোগান যখন বৃদ্ধি পায়, এবার অর্থের যোগান কি বৃদ্ধি পেলে OMO থেকে, এইটার থেকে বৃদ্ধি পেয়ে এই পর্যন্ত চলে গিয়েছে, আগে এখানে ছিল, এর থেকে বৃদ্ধি পেয়ে OM1 হলে অর্থের মূল্য হ্রাস পেয়ে, সেই ক্ষেত্রে অর্থের মূল্য কিন্তু হ্রাস পেয়ে যেখানে আগে OVMO ছিল সেখানে কিন্তু হ্রাস পেয়ে কতটুকু হলো, এই যে OVM1 এইটুকু হলো, ঠিক আছে। তাহলে কি ছিল OVMO থেকে OVM1 এ চলে আসে, ওকে। তাহলে আমরা কি বুঝলাম, দেখো যোগান বৃদ্ধি পেয়ে OMO থেকে OM1 হলো, মানে এই যে দেখো OM1 যখন হলো তখন অবশ্যই এই যে দেখেছো এখানে হয়েছে ও, তখন কি হলো OVM1 কিন্তু এইটুকু হয়ে যায়। আবার দেখো অর্থের যোগান হ্রাস পেয়ে OM2 হলে, আবার দেখো অর্থের যোগান যখন হ্রাস পেয়ে OM2 হয়, এই যে হ্রাস পেয়ে যখন OM2 হয় মানে এতটুকু এই পর্যন্ত, তখন কিন্তু অর্থের মূল্য বৃদ্ধি পেয়ে কোন পর্যন্ত যায়, দেখেছো কোন পর্যন্ত যাচ্ছে, এই যে OVM2 পর্যন্ত চলে গিয়েছে হয়। এ থেকে বোঝা যায় অর্থের যোগান বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পায়, কিন্তু দাম স্তর বৃদ্ধি পায়, ঠিক আছে। যোগান যখন বৃদ্ধি পাবে দাম স্তর বৃদ্ধি পায়, কিন্তু অর্থের মূল্য হ্রাস পেলে, অর্থের মূল্যটা যখন কমে যাবে তখন অর্থের যোগান হচ্ছে এবং হ্রাস পায়, আবার বলি, অর্থের যোগান যখন বৃদ্ধি পাবে, মানি সাপ্লাই যখন বেড়ে যাবে তখন কিন্তু কি হবে, প্রাইসও বেড়ে যাবে, কিন্তু অর্থের মূল্য হ্রাস পায়, তখন যে টাকার যে ভ্যালুটা, মানির যে ভ্যালুটা ওটা তখন কমে যায়। আবার যখন অর্থের যোগান সাপ্লাইটা যখন কমে যাবে তখন কি হবে, দাম স্তর কিন্তু প্রাইসটা কি হবে, তখন প্রাইসও হ্রাস পাবে, কিন্তু প্রাইস হ্রাস পাইলে, সাপ্লাই হ্রাস পাইলে কিন্তু তখন কি হচ্ছে, প্রাইস অ্যান্ড সাপ্লাই হ্রাস পেলে কি হচ্ছে, অর্থের যে মূল্যটা, মানির যে ভ্যালুটা ওটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। সুতরাং অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সরাসরি, কিন্তু অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। এখন কিছু সমালোচনা তো থেকেই যায়, হ্যাঁ, এখন কি সমালোচনা থাকে, ফিশারের সমীকরণ MV = PT একটি তাৎপর্যহীন অভেদ, মানে এটা তেমন কোনো মানে অতটা তাৎপর্যহীন বলে ধরা হয়েছে। তারপরে অর্থপ্রাপ্তি ও অর্থ প্রদানের মধ্যে শুধু সমতা সৃষ্টি করে, কোনো কার্যকরী ব্যাখ্যা করে না, এবং অর্থমূল্য একটি পরিবর্তনশীল ধারণা, তাই এই তত্ত্বে গতি ও অর্থনীতি অচল। জনসংখ্যা, ব্যবসা বাণিজ্য, রুচি প্রভৃতি বৃদ্ধি হ্রাস উত্থান পতন রয়েছে, এই অবস্থায় দাম স্তর নিষ্ক্রিয় বা স্থির নয়। আবার দেখো বিনিময়ের মাধ্যম হিসেবে শুধু অর্থকে বিবেচনা করা ঠিক না, অর্থের মূল্য কিন্তু সংরক্ষণ করে, শুধু বিনিময় না, অর্থ কিন্তু একটা মূল্য, একটা ভ্যালু কিন্তু প্রিজার্ভ করে বা সংরক্ষণ করে। পূর্ণ নিয়োগ একটি অবাস্তব ধারণা। ফিশারের সমীকরণ যে MV দুটি স্বতন্ত্র উপাদান, তাই এদের গুণফল অঙ্ক শাস্ত্রের নিয়ম বিরুদ্ধ। আবার দেখো 7 নাম্বার যদি দেখি, মূল্যস্তরের পরিবর্তনের প্রেক্ষিতে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি পরিবর্তন সূচিত হয়, তাই এ তত্ত্বে বর্ণিত যে V/T অপরিবর্তিত থাকে বলে সে শর্ত গ্রহণ করা হয়েছে তা ঠিক নয়। তার মানে এমন না যে এই যে বর্ণিত যে দেখাচ্ছে যে এই জিনিসগুলো যে অপরিবর্তিত রয়েছে বা স্থির রয়েছে, যে তাহলে বলে যে শর্ত কিন্তু গ্রহণ করা হয়েছে, এটা কিন্তু ঠিক না। সবসময় কিন্তু এমন কিছু না, যে অনেক ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে পারত। ফিশারের তত্ত্ব অনুসারে দাম স্তর হলো বিভিন্ন প্রকার ও প্রকৃতির দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের দামের গড়, কিন্তু পি এর মাঝে জীবন ধারণের জন্য অপ্রয়োজনীয় বিষয়, বন্ড, সিকিউরিটি পত্র ইত্যাদির দাম অন্তর্ভুক্ত থাকে, বিধায় অধ্যাপক হ্যানসেন পিকে একটি গোজামিল বা জগা খিচুড়ি হচপচ দাম স্তর বলেন। এই তত্ত্বে সুদের হারের প্রভাবকে অবজ্ঞা করা হয়েছে। এই তত্ত্বে মনস্তাত্ত্বিক উপাদানের প্রভাবকে অস্বীকার করা হয়েছে, মানে যে মানুষের যে একটা মানসিক একটা ব্যাপার থাকতে পারে, মনস্তাত্ত্বিক একটা ব্যাপার থাকতে পারে, মনস্তাত্ত্বিক কিছু উপাদান থাকতে পারে, এগুলাকে অস্বীকার করা হয়েছে। এবং সমালোচনার দোষে দুষ্ট ফিশারের সমীকরণ
স্বল্পকালীন সময়ে মূল্য স্তরের পরিবর্তন ও বাণিজ্য চক্রের উত্থান পতন সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। মানে একটা অল্প সময়ের জন্য যে মূল্য স্তরের যে চেঞ্জ হয়, প্রাইস লেভেলের চেঞ্জ এবং ট্রেডের যে একটা আপস অ্যান্ড ডাউন, এটা কিন্তু প্রপারলি ব্যাখ্যা এক্সপ্লেন করতে পারে না। তবে পূর্ণনিয়োগ অবস্থায় অর্থের যোগান বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পায়। এটা খুবই সত্যি কথা যে যদি এখন অনেক বেশি যদি টাকা, মনে করো অনেক বেশি টাকা ছাপা হলো, অনেক বেশি টাকার সাপ্লাই হলো, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে, ঠিক আছে? তো কারণ টাকার ভ্যালু তো কমে যাবে এত বেশি টাকা হওয়ার জন্য। দীর্ঘকালীন সময় ফিশারের এই বক্তব্যটি অবশ্যই প্রযোজ্য হয়। অর্থের পরিমাণ যে দাম স্তরকে প্রভাবিত করে তার ঐতিহাসিক প্রমাণ হলো 1923 সালে জার্মানির ব্যাপক মুদ্রাস্ফীতি। কারণ হ্যাঁ, এটা ঠিক, অর্থের পরিমাণ মানে যত বেশি হবে, যত বেশি মানি সাপ্লাই হবে, তত কিন্তু ওই প্রায় যে মানির যে ভ্যালুটা, ওটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। অতএব বলা যায় অর্থনৈতিক বিশ্লেষণ কার্যের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে এই তথ্যটি বিবেচিত। তাহলে ঠিক আছে, আমরা কিন্তু এই পুরাই মুদ্রার পরিমাণ তত্ত্ব পুরাটা ঠিক মতো পড়ে ফেললাম, ঠিক আছে?